তাদের অনেককেই খুঁজে পাওয়া যায়নি ওই পুকুরের আশপাশেও। অদৃশ্যভাবে হারিয়ে যেতে দেখেছে মানুষ অনেকেই। এই পুকুরের জলে কোনো মাছ নেই, কোনো জলজ প্রাণী নেই, শুধু গভীর শেওলাযুক্ত কালচে সবুজ জল, যার নিচে কি আছে কেউ জানে না। এই পুকুরে কেউ নামেও না, কেউ গোসল করার জন্য, কেউ ব্যবহার করার জন্য পানিটাকে কেউ ইউজ করে না। তবে একটা গল্প গ্রামে প্রচলিত আছে, যেই রাতে নরপুকুরের জলে মুখ দেখবে সে আর জীবিত ফিরে আসবে না। হ্যাঁ, এই নরপুকুরের জলে কেউ যদি মুখ দেখার চেষ্টা করে আগেকার সময়, তখন অনেক মানুষে এখানে ফিরে আসতে পারতো না। শহর থেকে আসা তরুণ গবেষক একজন লোক এই গ্রামে চলে আসে। তার নাম আদিত্য। এসব গল্প শুনে হেসে উড়িয়ে দিলেন গ্রামের ভিতরে এসে। এসব তো কুসংস্কার, ভূত বলতে কিছু নেই, তিনি এরকম কথাবার্তা বলেন। তিনি ঠিক করলেন যেভাবেই হোক এই নরপুকুরের রহস্য উদ্ঘাটন করবেন। কিন্তু তিনি জানতেন না যে কৌতূহল তাকে এখানে নিয়ে এসেছে। সেটাই হয়তো তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। তার পরিবারের লোকজনও আসার সময় অনেকেই মানা করেছে, পথে ঘাটে অনেকেই তাকে মানা করেছে, কিন্তু সে কোনো রকমের কারো কথা না শুনেই এখানে চলে এসেছে। এবং সেই গ্রামে এসে রতনপুর গ্রামের মানুষজনকে সব উতাল পাতাল করে দিচ্ছে। সে মানুষকে বলছে যে এসব অন্ধবিশ্বাস, এগুলো কোনো রকমের সত্য হতে পারে না, এগুলো গুজব। কিন্তু তার এই কথার পেছনে যে এক অদ্ভুত রাগ উদ্ঘাটক হয়েছে, তা কি সে জানতো? না, তা সে জানতো না। শহর থেকে আসার পরপরই আদিত্য নামক লোকটি গ্রামবাসীদের কাছ থেকে নরপুকুরের গল্প শুনেন। তিনি পুকুরটি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিলেন। আদিত্য লোকটি হচ্ছেন তিনি, যিনি শহরের লোক, খুব ভালো পোশাক আশাক পরে আসলেন সেই গ্রামে, এবং সেই গ্রামে মানুষজন দেখেও নাকি খুব সম্মান জানালেন, এবং উনি যা জানতে চাইলেন সব কিছু গ্রামের লোকেরা ওনাকে খুলে বলল। তো উনিও সব ঘটনা উনি বুঝলেন, এবং সব ঘটনা তিনি উদ্ঘাটন করার জন্য মানুষকে বলেন। কিন্তু মানুষজন কি আর তাতে পা দিবে? এটা যে খুব ভয়ঙ্কর একটি ঘটনা, যেখানে মুখ দেখলেও মানুষ ফিরে আসে না। খুব ভয়ঙ্কর একটি ঘটনা। তো ওই দিন বিকেলের শেষ আলোয় ওই শহর থেকে আসা লোকটা তার ক্যামেরা ও টর্চ লাইট আর নোটবুক নিয়ে পুকুরের পাড়ে দাঁড়ালেন। চারপাশে নীরবতা, শুধু কচুরি পানার স্তূপ ভাসছে, মাঝে মাঝে বাতাসে নড়ছে। তখন কৌতূহল বশত আমিও ওখানে যাই এবং সেই শহরী লোকটাকে অনেক দেখার চেষ্টা করি। তার আচার আচরণ ব্যবহার খুব অন্যরকম ছিল, যা আমাদের এরকমটা হয় না। তো শহরী লোক বলে কথা, আচার আচরণ তো পাল্টাতে পারে। এখানে আমাদের গ্রামের একজন মুরব্বী চাচা, তিনি আসলেন। ওনার নাম কাশেম। উনি এসে সাবধান করে বললেন যে বাবা, রাত হইলে পুকুরের ধারেও যাইও না, এই পুকুর মানুষ খায়। তখন চাচার কথা শুনে আদিত্য নামক সেই শহরী লোকটা হেসে উঠলেন। চাচা, মানুষ আবার পুকুর খায় কিভাবে? এসব লোক কথা বাদ দেন, আমি তো আজ রাতেই এখানে থাকবো। তখন কথাটা শুনে কাশেম চাচা কড়কড় মুখ নিয়ে তিনি বললেন যে তুমি এসব কি বলছো? তুমি থাকলে সকাল পর্যন্ত বাঁচবা না বাবা, অনেক কেড়ে খাইছে এই পুকুরে, তুমি এখান থেকে চইলা যাও, তোমার ভালো হবে। কিন্তু সেই শহরী লোকটা এই কথাটা কানে নিল না। সন্ধ্যা নেমে এলো, পুকুরের পানি যেন আরো কালো হয়ে উঠল। কোনো ব্যাঙের ডাক নেই, কোনো জিজির শব্দ নেই, শুধু গভীর নিস্তব্ধতা। তবে পুকুরের পানির উপর হালকা ঢেউ উঠছে, অথচ বাতাস নেই। তখন সেই শহরী লোকটাকে আমরা সবাই দেখতে পারি বসে তার ক্যামেরার ছবি তুলছিলেন। কিন্তু একসময় অজানা কারণে গা ছমছম করতে লাগলো। মনে হলো কেউ যেন তাকে দেখছে এবং
তিনি টর্চের আলোয় পুকুরের জলে তাকালেন। তখন ওই ভয়ঙ্কর কিছু ঘটল। উনি দেখতে পারেন একটি সাদা মুখ ওনার দিকে তাকালো। এটি গ্রামের দুইজন মানুষও দেখতে পারে। দেখার পর টর্চের আলো পুকুরের জলে পড়তেই একটা মুখ দেখা গেল, একটা বিবর্ণ ফ্যাকাশে মুখ, যার অস্তিত্ব সাদা আর যার চোখ দুটো ছিল গভীর, ফাঁপা আর শূন্য দৃষ্টি নিয়ে সোজা ওই শহরে লোকটার দিকে তাকিয়ে আছে। তখন দুজন লোক দেখতে পারে দাঁড়িয়ে ওপাশ থেকে। শহরী লোকটা ব্রু কুঁচকালেন। এটা কিসের প্রতিচ্ছবি? তিনি নিচু হয়ে ভালো করে দেখার চেষ্টা করলেন, কিন্তু যেই মুহূর্তে জলের কাছে মুখ আনলেন, সেই মুখটা কাঁপতে শুরু করলো, বিকৃত হয়ে গেল আর এক ঝটকায় পুকুরের গভীরে হারিয়ে গেল। দেখতে পেল সেই শহরী লোকটার সঙ্গে গ্রামের 2-3 জন লোক। তারাও ওই গ্রামের পাশে দাঁড়িয়েছিল পুকুরটার। পানি ফুপিয়ে উঠল, যেন কেউ বা কিছু ভেতর থেকে ওঠার চেষ্টা করছে। হঠাৎ পেছন থেকে একটা ফিসফিসানি কানে এলো সবার। ওখানে যে 3 জন দাঁড়িয়েছিল তারা শুনতে পারে, তুমি আমাদের ডেকেছ, এখন আর ফেরার পথ নেই। তুমি আমাদের ডেকেছ, এখন আর ফেরার পথ নেই। বাঁচবে না, কেউ বাঁচবে না। হা 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 হা। তখন ওই শহরী লোকটা দ্রুত পেছনে তাকালেন, কিন্তু সেখানে কেউ নেই। দেখতে পারে শহরের এখানে থাকা গ্রামের 2-3 জন লোকও। তারপর পেছনে থাকা পুকুরের জলে একের পর এক ফ্যাকাশে হাত ভেসে উঠতে লাগলো। তখনও গ্রামের 3-4 জন লোক সেই শহরী লোকটাকে ডাকাডাকি করা শুরু করে দিল। ও বাবু, এদিকে চলে আসো, এখানে খুব বিপদ। চলে আসো তুমি, নাহলে তোমার খুব ক্ষতি হবে। এখানে খুব ভয়ঙ্কর ঘটনা ঘটছে, আমরা দেখতে পাচ্ছি, তুমি চলে আসো। কিন্তু না, সেই লোকটা কোনোভাবেই পুকুর থেকে আসার মতো ছিল না। সে বলছে এসব নাকি অন্য কোনো রহস্য হবে, দূর থেকে বলছে। তখন গ্রামের লোকজন আবারও তাকে হুঁশিয়ারি করে দিল, কিন্তু সেই লোকটা আবারও সেই কথা কানে নিল না। তখন দেখতে পারলো সবাই, সেই লোকটা হতভম্ব হয়ে পুকুরের দিকে কি যেন দেখতে লাগলো। তখন গ্রামের 2 জন লোক একটু এগোলেন এবং এগিয়ে দেখতে পারেন অসংখ্য হাত পুকুরের নিচ থেকে উঠে আসছে, পিচ্ছিল, ফ্যাকাশে আর কঙ্কালের মতো হাত। তখন সেই হাতটা দেখার পর ওখানে থাকা সেই শহরী লোকটা দৌড়াতে শুরু করেন, কিন্তু তিনি যখনই 3-4টা কদম পা ফেলেন, তারপরেই ওনার পা আর নড়ছিল না। ওনার হাত, ওনার শরীর, বডি পুরো নাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ওনার পা যেন কেউ একজন আটকে ধরে আছে। দেখতে পারে ওখানে থাকা সব গ্রামের লোকেরা। এমনিতেই সেই শহরী লোকটাকে দেখার জন্য গ্রামের সকল মানুষ আজ উদ্বিগ্ন হয়ে আছে, এবং সেই লোকটা এখন এই অবস্থায় আরও মানুষের সমাগম সৃষ্টি হয়। এতদিন শুনেছে মানুষ অন্ধকারে আচ্ছন্নভাবে মানুষকে পুকুরে খায়, কিন্তু এখন যে সবার সামনে এরকম ঘটনা ঘটছে, তখন কৌতূহল বশত আমিও ওখানে যাই রাতের বেলা, গিয়ে দেখতে পারি এরকম ঘটনা। তখন ওই পুকুরের জল অস্বাভাবিকভাবে ফুপিয়ে উঠল, আর তার সামনে জল ফেটে এক বিশাল আকৃতি উঠে এলো। একটা বিকৃত দেহ, যেটার চামড়া ছিল ছেঁড়া, হাতগুলো ছিল অস্বাভাবিক লম্বা, আর মুখটা ছিল এক বিভীষিকায় শূন্য গহ্বরের মতো। সেই জিনিসটা ধীরে ধীরে মুখ খুলল, আর তার ভেতর থেকে শত শত ফিসফিসানি ভেসে উঠল। তুমি ফিরে যেতে পারবে না, তুমি ফিরে যেতে পারবে না। তুমি এখানে এসেছো যেহেতু তোমার মৃত্যু অনিবার্য, তুমি এখান থেকে ফিরে যেতে পারবে না। সেই শব্দটা শুনতে পারে আমাদের গ্রামের অনেক মানুষই, এবং সেই শহরে লোকটা ওখানে কাতর হয়ে দাঁড়িয়ে আছে। তখন গ্রামের লোকেরা সকলে নলকূপের পাশে এলো, কারণ রাতে অনেক বিকট চিৎকার শুনেছিল তারা। আর এখানে যে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে তারা সেখানেই দাঁড়িয়ে। ওপাশ থেকে দেখা গেল কয়েকজন লোক পুকুরের নিকট এসে পৌঁছালো। তারা এসে একই কাণ্ড দেখছিল।
শুনছিল তারা সেই বিকট চিৎকার এবং আমরাও শুনছিলাম, কিন্তু কোথাও আদিত্য নামক সেই শহরী লোকটির চিহ্ন আর নেই। শুধু তার ক্যামেরাটা পুকুরের পাড়ে পড়ে আছে আর তার ক্যামেরার স্ক্রিনে লাস্ট রেকর্ডিং চলছে। তখন সেই লোকটাকে দেখতে না পেয়ে সবাই দূর দূরান্তে দাঁড়িয়ে থাকে। হঠাৎ দেখতে পারি সবাই যে পুকুরের উপরে বেশি ওঠা সেই হাত, পিচ্ছিল আকৃতির কঙ্কালযুক্ত সেই হাতগুলো পুকুরের ভেতরে চলে গিয়েছে এবং সেখানে থাকা সেই গহ্বরওয়ালা যে অবয়বটি এখানে হাজির হয়েছিল সেই অবয়বটিও পানিতে নেমে বিলীন হয়ে গিয়েছে। এখন আর কেউ নেই। তবে এটা কে ছিল? সকলের মনে সেই প্রশ্ন। দূর থেকে যতটুকু দেখা যাচ্ছে ততটুকুতে মনে হচ্ছে সেই পুকুরের পাশে এক ক্যামেরা এবং তার সেই লাস্ট রেকর্ডিংটা চলছে, অনবরত সেটা চলেই যাচ্ছে। তখন সেইটা খোঁজাখুঁজির জন্য বা এটা উদ্ধার করার জন্য কোনো মানুষের আর সেদিন সাহস হয়নি। সকল মানুষ ভয় পেয়ে পুকুর থেকে অনেকটা দূরে চলে আসে এবং বিভিন্ন জায়গায় বসে বসে মানুষ সেই আলোচনাটা করছিলেন। আলোচনা করতে করতে অনেকের মনে অনেক রকমের সন্দেহ জাগনা দেয়। সেই শহর থেকে আসা লোকটা কি সেই অবয়বটি গিলে ফেলেছে, নাকি সে পানিতে ডুবে গিয়েছে, নাকি সে অন্য কোনো অদৃশ্য জায়গায় হারিয়ে গিয়েছে? সেইটা ভাবনা দেয় পুরো এলাকার মানুষের মনে চিন্তায়। তারপর রাত ঘনিয়ে আসে। রাতের বেলা শোনা যায় কিছু লোক ওখানে যায়, গিয়ে ক্যামেরা এবং সেই রেকর্ডিংয়ের বুকটা তারা নিয়ে আসে। ওখানে একটি বইও ছিল আর একটি কলম, সেগুলো তারা উদ্ধার করে নিয়ে আসে। আসার পর রাত্রিবেলায় কিন্তু অনেক মানুষের সামনে তারা এগুলো নিয়ে হাজির করানোর পর সবাই শুনতে পারে যে সেই রেকর্ডিংয়ে এক অদ্ভুতময় আওয়াজ ভেসে উঠল। তুই এখানে এসেছিস না, তুই আর যেতে পারবি না, সব টোকাটাকে মেরে ফেলবো। তোর এত বড় সাহস কি করে হলো? তুই আমার এখানে আসার আর ফিরতে পারবি না। এরকম একটি আওয়াজ যখন সবাই শুনতে পারে, সবার মনের ভেতরে এক ভয়ের শিহরণ জন্মায় এবং সবাই তৎক্ষণাৎ সেই ক্যামেরা এবং রেকর্ডিং এর বুকটা তারা একটি সেফ জায়গায় রেখে দেয়। পরদিন সকাল হতেই দেখতে পারি শহর থেকে কিছু লোক এসেছে এবং সেই লোকটাকে খোঁজাখুঁজির জন্য চেষ্টা করছে, কিন্তু সেই লোকটাকে প্রায় দুপুর পর্যন্ত খোঁজাখুঁজি করা হলো সেই পুকুরে। এখানে অনেক মানুষকে নামানো হয়েছে, কিন্তু কাউকে আর পাওয়া যায়নি। অথচ আমাদের গ্রামে কোনো লোক কিন্তু পুকুরে নামেনি, নেমেছে শহর থেকে আসা কিছু লোক। তাদের মধ্যে কারো কিছু হয়নি, কিন্তু সেই শহর থেকে আসা লোকটিকে আর পাওয়া যায়নি। তখন তারা এখান থেকেই মন খারাপ করে চলে যায়। পরবর্তীতে এই পুকুরটিকে মাটি দিয়ে ভরিয়ে দেয় এলাকার এক বিশিষ্ট চেয়ারম্যান। এর পরবর্তীতে এখানে আর এরকম ঘটনা আর দেখা যায়নি। এটি ঘটনা ছিল একটি অনেক দিন আগের। তো ঘটনাটি এখানেই শেষ। তো লিসেনার্স, এতক্ষণ শুনছিলেন আমাদের প্রথম ঘটনা। এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। আশা করি এটিও অতি লোমহর্ষক হবে। দ্বিতীয় ঘটনাটি ইতিমধ্যে আপনাদের মাঝে এখন আমরা শুরু করে দেব এবং আশা করি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে এতক্ষণে সাবস্ক্রাইব করে দিয়েছেন, ভিডিওতে লাইক করে দিয়েছেন এবং কমেন্টও করেছেন কে কোন জায়গা থেকে শুনছেন। আর যদি না করে থাকেন তাহলে অনুরোধ করবো যে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন এবার দ্বিতীয় ঘটনা শুরু করা যাক। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ঢাকার নারায়ণগঞ্জ থেকে, আর এই ঘটনাটি ঘটেছে ওনার বাবার সঙ্গে। ওনার বাবার নাম ছিল সাইম। তো ওনার ভাষ্যমতে ইমেলটি আমি পড়ছি। আমার বাবা একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। পুরনো জমিদার বাড়ি কিংবা বাংলো কেনাবেচাই ছিল তার মূল কাজ। সস্তায় কিনে দারুণভাবে সংস্কার করে দামি দামে বিক্রি করেন তিনি। এটাই ছিল ওনার পেশা। বেশ কয়েকবার এমন বাংলো কেনার অভিজ্ঞতা হয়েছে আমার বাবার।
কিন্তু এবার যে বাংলোটির সন্ধান পেয়েছেন তা অন্যগুলোর চেয়ে অনেক বেশি রহস্যময়। হ্যাঁ, বলছিলাম এটি আজ থেকে 21 বছর আগের একটি ঘটনা। আর তখনই আমার বাবা একটি বাংলো কিনেন, আর সেখানেই ঘটে বেশ ভয়ঙ্কর ঘটনা। নাটোরের প্রত্যন্ত এক গ্রামে অবস্থিত পুরনো এক জমিদার বাড়ি। ওখানেই আমার বাবা বাড়িটা কেনার জন্য রওনা দেন। বিশাল আকার কাঠের দরজা, ধুলো জমে থাকে, মেঘে ভেঙে পড়া ছাদের কড়িকাঠ, সব মিলিয়ে 70 বছরের পুরনো এক ভয়ঙ্কর স্থাপনা। ওখানে আমার বাবা আমাকে নিয়ে যান। গ্রামের কেউ ওখানে যেতে চায় না। এই কথা শুনে আমার খুব খটকা লাগলো। আমার বয়স তখন 16 বছর। তখন বাবাকে জিজ্ঞেস করলাম যে, বাবা, এই বাড়িটি কি কেনা আপনার পক্ষে ঠিক হবে? তখন বললেন যে, বাড়িটা খুব কম দামে পেয়েছি, কিনে ফেলেছি। আমি তো এটা বিক্রি করে দেবো, এখানে তো আমরা থাকবো না, তাই না? তো বাবার কথায় আমি আর কিছু বলিনি। তো একটু এগোনোর পর শুনতে পারি এই বাংলোয় বহু বছর আগে জমিদার একটি পরিবার ছিল। সেই পরিবারের পুরো পরিবার এক রাতে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল। কারো লাশ মেলেনি। তবে মাঝে মধ্যে রাতের বেলা বাংলোর ভেতর থেকে কান্নার শব্দ শোনা যায়। এমনকি এই ছাদের উপরে নাকি নাচানাচি করতে দেখেছে অনেকে, অনেক রকমের অবয়বকে। এমন সব গল্প শুনেও আমার বাবা বললেন যে এগুলো কোনো সমস্যা হবে না। তখন আমার ভীষণ ভয় পেতে লাগে। বাবাকে বললাম যে, বাবা, এরকম ঘটনা যদি সত্যিকার অর্থে ঘটে থাকে তাহলে আমাদের ক্ষতি হতে পারে। তখন বাবা হেসে উড়িয়ে দিলেন, বলেন যে এসব কুসংস্কার, ভূত প্রেত বলতে কিছু নেই। তবে গ্রামের লোকজন আমার বাবাকে খুব করে সতর্ক করলো, বাবু, ওখানে গিয়ে রাত দেখো না, কেউ রাতে ওখানে গেলে আর ফিরে আসে না, তাই সাবধানে ওখানে থাকো, কেমন? আর রাত্রিবেলা এখানে না থাকলেই ভালো। অনেক লোকেই এরকম কথা বলল, কিন্তু আমার বাবা এসব কথা কান দিলেন না। পরদিন বিকেলেই বাংলো পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন আমার বাবা, যদিও আগের দিন ঘোরাঘুরি করে আসা হয়েছিল। তো ওই দিন আমার বাবা আমাকে নিয়ে যাননি, কেননা ওখানে রাত কাটাবেন। আমার বাবার সঙ্গে একজন সহকারী থাকতো, তার নাম ছিল ফাহাদ। ফাহাদকে নিয়ে তিনি ওনার বাংলোতে চলে যায়। তার বয়স ছিল প্রায় 21 কি 22 বছর। তার বিয়ের পর পর আমার বাবার সঙ্গে নিয়োগ হয়েছে। আমার বাবার সঙ্গে সে কাজ করত। তো ওইটা ছিল বাংলোর প্রথম রাত আমার বাবার জীবনে। আমার বাবা ঘর থেকে বের হয়ে যান গাড়ি নিয়ে। তো গাড়ি নিয়ে চলে যাওয়ার পর ফাহাদকে নিয়ে চলে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো, কিন্তু বাংলোর চারপাশে কোনো পাখির ডাক শোনা গেল না। পুরো এলাকা যেন থমথমে নীরবতায় ডুবে আছে। তখন আমার বাবা ফাহাদকে বাংলোর বিশাল কাঠের দরজা ঠেলে ভেতরে ঢুকতে বললেন। তখন ফাহাদ নামক ছেলেটি ধুলোর ঢাকা আসবাবপত্র, ছেঁড়া পর্দা আর ভাঙা সিঁড়ি দেখে তিনি বুঝে গেলেন যে এটি বহু বছর ধরে এখানে কেউ আসেনি, এটি বহু বছর পুরনো একটি বাংলো। তখন বাবাকে বললেন তিনি, চাচা, এই বাংলো তো অনেক পুরনো, এখন যদি আমরা বাংলোতে প্রবেশ করি, যদি কোনো অস্বাভাবিক কাণ্ড ঘটে, মানে আমি বলতে চাইছি যে যদি কোনো সাপ অথবা কোনো বিষাক্ত প্রাণী থাকে তাহলে। তখন বাবা বললেন যে না, এসব থাকবে না, যাও ভেতরে যাও। তখন বাবার কথা শুনে সেই ছেলেটি ঘরের ভিতরে প্রবেশ করে। তবে সবচেয়ে অদ্ভুত ছিল বাংলোর বিশাল দরজার উপর খোদাই করা ছিল কিছু লিপি, পুরনো সংস্কৃত ভাষায় লেখা, যার অর্থ ফাহাদ কোনোভাবে বের করলো। সে একটু পড়ালেখায় বেশি শিক্ষিত ছিল, তো সে এরকম লিপি সে পড়তে জানতো। এখানে লেখা ছিল, একবার প্রবেশ করলে ফেরার পথ বন্ধ। তখন সে এই লেখাটি বুঝতে পেরেই আমার বাবার কাছে সে তৎক্ষণাৎ চলে আসে এবং বলে যে, চাচা, ওখানে তো একটি ভয়ঙ্কর কথা লেখা। বলে যে কি কথা? তখন বলে,
এখানে লেখা আছে যে একবার প্রবেশ করলে ফেরার পথ বন্ধ। তখন সেই ফাহাদ নামক ছেলেটি গলা শুকিয়ে বলল, চাচা, মনে হচ্ছে এই বাংলোয় কিছু একটা আছে। তখন ওই ছেলেটির কথা শুনে বাবা যতটা না অবাক হয়েছে তার থেকেও বেশি মনে শক্তি নিয়ে তিনি এটাকে হেসে উড়িয়ে দিলেন। বললেন যে তুমি এত ভয় পাচ্ছ কেন, রাতটা এখানেই কাটাই, দেখি ভূত আছে কিনা। আমার বাবা এরকম ভূতকে বিশ্বাস করতেন না। আমার বাবা অনেক দিন যাবৎ কবিরাজের সঙ্গে ঘুরেছেন আমাদের জানা মতে, কিন্তু উনি এইরকম ঘটনার সম্মুখীন হওয়ার জন্যই ঘুরেছেন, কিন্তু তিনি হতে পারেননি। তো উনি যখন এই বাংলোটির বিষয়ে তিনি শুনেন, তারপর বাংলোটি গিয়ে তিনি কিনে ফেলেন। তো যাই হোক, তো বাবার কথা শুনে ফাহাদ আপত্তি করল, কিন্তু বাবার কথাই যে সিদ্ধান্ত চূড়ান্ত, এখানেই থাকতে হবে। বাংলোর একটা ঘর পরিষ্কার করে তারা থাকার ব্যবস্থা করলেন। রাত বাড়তে থাকল, বাতাস ভারী হয়ে উঠল, আর বাংলোর প্রতিটি করিডোর যেন ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠল। আর শোনা গেল রাত 12টায় সেই ফিসফিসানি। তখন বাবা আর ফাহাদ ঘরের এক কোণে বসে চা খাচ্ছিলেন। তখনই প্রথম অদ্ভুত কিছু শুনতে পেলেন। এরকম একটি আওয়াজ ফিসফিসানি করে বলল, তবে এটি একটা নয়, অনেকগুলো কণ্ঠস্বর একসঙ্গে ফিসফিস করছে। তখন বাবা দ্রুত লাইট জ্বালালেন। ওখানে একটি লাইট ছিল বিশেষ, যে লাইটটি তিনি জ্বালিয়ে দিলেন, কিন্তু তাতে কোনো লাভ হলো না। আলো জ্বলছে, তবুও ঘরটা কেমন যেন অন্ধকার হয়ে গেছে। ঠিক তখন ওই দরজার ওপাশ থেকে কর্কশ একটি আওয়াজ এলো, এখানে থাকলে বিপদ হবে, তোমরা চলে যাও। তখনই বাবা চিৎকার করে উঠে দরজার দিকে ছুটে গেল, কিন্তু দরজা যেন নিজেই বন্ধ হয়ে গেল। ঠিক তখনই ফাহাদ নামক সেই ছেলেটি বাবার সঙ্গে থাকা, সে চিৎকার করে উঠে দরজার দিকে ছুটে গেল, কিন্তু দরজা যেন নিজেই বন্ধ হয়ে গেল। মনে হলো কোনো এক অদ্ভুত শক্তি এসে সেই দরজাটা বন্ধ করে দিল। তখন বাবার বুক কাঁপছিল। তিনি এরকম ঘটনার সম্মুখীন আগে কখনো হননি, কিন্তু নিজেকে সামলে দরজাটা টান দিলেন তিনি। দরজা খুলল, কিন্তু দরজার ওপাশে যা দেখলেন তাতে ওনার শরীর জমে গেল। সামনে করিডোরে কেউ নেই, কোনো ঘর নেই, সামনে শুধু অন্ধকার, এক বিশাল গভীর তীব্র অন্ধকার। সেই অন্ধকারে বসে আছে এক তরুণ বয়সী এক যুবতী মেয়ে। যেই মেয়েটি এখানে বসে বসে কান্না করছে। মেয়েটির কান্না দেখে আমার বাবা খুব ভয় পেলেন। এত রাতে কে কান্না করে, কে তুমি? তখন মেয়েটি মুখ তুলে চায় না। সে অদ্ভুত কণ্ঠস্বরে বলতে লাগে, তোমরা এখানে এসেছো, আর ফিরতে পারবে না, এখান থেকে ফেরা অসম্ভব, অসম্ভব। তখন বাবা এই মেয়েটিকে আমাদের মতো স্বাভাবিক মেয়ে মনে করে তার নিকট গিয়ে পৌঁছায়। এদিকে ফাহাদ নামক ছেলেটি, সে এক পাশে বসে থাকে ভয় পেয়ে, তার শরীর থরথর করে কাঁপছে। তখন বাবা ওই মেয়েটির নিকট গিয়ে পৌঁছায়, গিয়ে বলে যে, এই মেয়ে, তুমি কে? তখন সেই মেয়েটি যখনই তার মুখটা উপরের দিকে তুলা দিল, তখন বাবা যা দেখলেন তাতে ওনার শরীর আরো ভয়ে ভীত হয়ে গেলেন। উনি দেখতে পারলেন সেই মহিলাটির মুখের মধ্যে একটি লাল চক্ষু বর্ণ, তবে এটি একটি ছিল, চোখ ছিল একটি, আর সেটি ছিল লাল বর্ণের। আর তার মুখের মধ্যে কিরকম অদ্ভুত রক্তের ছাপ, মনে হচ্ছে তার দাঁত পুরো মুখ দিয়ে বেরিয়ে আছে। মুখের মধ্যে মাংস আকৃতি কিছুই নেই, এবং তার পুরো শরীর থেকে রক্ত ঝরছে। খুব ভয়ঙ্কর একটি দৃশ্য। এটা দেখে আমার বাবা পেছনের দিকে দৌড়াতে দৌড়াতে ফাহাদের উপরে এসে পড়লেন এবং ফাহাদকে বললেন যে, বাবা
এখান থেকে চল, এখান থেকে চল, তাড়াতাড়ি চল, এখান থেকে চলে যেতে হবে আমাদের। তখন ফাহাদ কে বলে যে কেন চলে যাবে, কেন, থাকো এখানে। তখন ফাহাদের আকস্মিক ব্যবহার দেখে আমার বাবা খুব ভয় পেলেন। বললেন যে কি বলছিস তুই এসব, যাবি না বাড়িতে, চলে আয়। বলে যে না, আমি এখান থেকে যাব না, তুই চলে যা, চলে যা এখান থেকে। তখন বাবা এরকম কথা শুনে সেই ফাহাদকে বলল যে কিরে, তুই আমাকে তুই তুই করে বলছিস। তখন সেই ফাহাদ বাবার গলা চেপে ধরে এবং বলে যে তোকে মেরেই ফেলবো, মেরে ফেলবো তোকে। তখন ফাহাদের এরকম অস্বাভাবিক কাণ্ডকর্ম দেখে আমার বাবা খুব ভয় পান এবং তিনি বলেন যে ফাহাদ শান্ত হ, শান্ত হ, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। কিন্তু ফাহাদ ছেড়ে দেওয়ার মতো নয়, সে যে চাপ দিয়ে ধরেছে সেটা আর ছাড়ছে না। তখনই বাবা তাকে সহজে ধাক্কা মারে এবং ধাক্কা দিয়ে তাকে সেই দরজার সামনে ফেলে দেয়। দরজার সামনে ফেলে দিয়েই বাবা এক দৌড় দিয়ে সেই বাংলো থেকে বেরিয়ে আসে। বাংলো থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে বাবা শুনতে পারেন বাংলোর ভেতরে এক অদ্ভুত কণ্ঠস্বরে আওয়াজ চলছে। সেই আওয়াজটিতে স্পষ্ট তিনি শুনছেন কোনো এক মহিলা কান্না করছে, আর সেই কান্নার সঙ্গে ঘুঙুরের আওয়াজ বাজছে, ঘুঙুর ঘুঙুর করে। ঝুমুর ঝুমুর সেই আওয়াজটি শুনতে পেয়ে বাবা মাথায় এক উড়ান খেল। বাবা মাথা ঘুরতে ঘুরতে এক কোণে একটি ছোট্ট গাছের টুমে তিনি বসে পড়লেন এবং ওখানে বসে তিনি চিন্তা করতে লাগলেন, এখন আমি কি করব, কোথায় যাব। তখন বাবা চিন্তা করতে করতে হঠাৎই ওনার খেয়াল হয় ওনার যে সঙ্গে থাকা ছেলেটি ফাহাদ, তাকে ওই বাংলোর ভিতরে তিনি ফেলে রেখে চলে এসেছেন। কিন্তু অবাক করা বিষয়, ফাহাদ আর কোনো কথাবার্তা বলছে না। তখন বাবা কি করবেন, আশপাশে কোনো মানুষজনকে পাচ্ছেন না খুঁজে যে ওই ফাহাদকে তিনি বের করে নিয়ে আসবেন। তারপর বাবা সেই বাংলো থেকে একেবারের জন্য বেরিয়ে আসে। এখন আর কোনো রকমের শব্দ তিনি শুনতে পাচ্ছেন না। ঠিক দূরবর্তী স্থানে গিয়ে তিনি বসলেন। সেখান থেকে তিনি দেখতে পারেন সেই বাংলোর ছাদের উপরে 4-5টি রমণী খুব সুন্দর করে তালে তাল মিলিয়ে নাচানাচি করছে। এটা দেখে বাবা চিন্তা করছেন যে বাংলোর ভেতরে তো তখন কাউকে দেখিনি, তাহলে এ তো মানুষের সমাগম কি করে এখানে হলো। তখন বাবার আর এক মুঠো বুঝতে বাকি থাকে না যে এইটা ওনার সঙ্গে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা। তখনই বাবা ওখান থেকে হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে আসেন। সেখান থেকে আর বাংলো দেখা যায় না। এখানে একটি চায়ের দোকানে এসে তিনি বসেন এবং বসে চায়ের দোকানদারকে জিজ্ঞেস করলেন যে ও দাদা, আমি এসেছিলাম ওই বাংলোতে, এখানে খুব বিপদে পড়েছি, আমার সঙ্গে থাকা একটি ছেলে ওখানে আটকা পড়েছে, আপনারা একটু আসবেন আমার সঙ্গে, ছেলেটাকে একটু বের করে নিয়ে আসি। তখন বাবার কথা শুনে সেই দোকানওয়ালার মুখে যেন কুলু পিটে পড়ে গেল। সে হা করে তাকিয়ে থাকলো বাবার দিকে, কিন্তু কোনো রকমের উত্তর সে দিচ্ছে না। উত্তর না দিতে দেখে বাবা আবারও জিজ্ঞেস করলেন, কি হলো দাদা, আমি তো একটু বিপদে পড়লাম, একটু সাহায্য করুন আমাকে, চলুন আমরা যাই, একটু গিয়ে দেখে আসি যে বাংলোতে কি আছে, আর আমার যে সঙ্গে ছেলেটা তাকে একটু বের করে নিয়ে আসি। তখন সেই লোকটা রাগান্বিত অবস্থায় বাবার দিকে তাকায় এবং তাকিয়ে বলল, বাহ বাপু, তোমার তো সাহস কম নয়, তুমি সেই বাংলোতে কেন প্রবেশ করেছো? তখন বাবা বলে যে আমি এই বাংলোটা কিনেছি, আর ভাবলাম হয়তো আজকের রাতটা আমি এখানে থাকবো, তার জন্য সেই বাংলোতে আসছিলাম রাত্রিবেলা, কিন্তু এখন তো অনেক রাত হয়ে গিয়েছে। প্রথমত কোনো রকমের ঘটনা আমাদের সঙ্গে ঘটেনি, কিন্তু এখন যেগুলো ঘটলো সেগুলো আমাদের ধরাছোঁয়ার বাইরে, খুব অস্বাভাবিক একটি ঘটনা। চলুন আমার সঙ্গে থাকা ছেলেটিকে এখান থেকে বের করে নিয়ে আসি। তখন ওখানে থাকা কয়েকজন সাহসী যুবক ছেলেরা সিদ্ধান্ত নিল যে আমার বাবার সঙ্গে সেই ছেলেটিকে ওনারা বাহির করে নিয়ে আসবেন। তো এখানে আসার আগে এখানে থাকা কিছু মুরব্বী লোক তাদেরকে মানা করেছে, বলল, ছেলেরা তোমরা এখানে যেও না, যদি যাও তাহলে তোমাদের ক্ষতি হবে।
কিন্তু সেই ছেলেরা বলল যে এখানে তো একজন লোক বিপদে পড়েছে, আর আমাদের উচিত সেই লোকটাকে সাহায্য করা, তাই আমাদের যেতে হবে। সেই কথা বলে বাবার সঙ্গে সেই ছেলেরা হাঁটা শুরু করলো বাংলোর উদ্দেশ্যে। তখন তারা বাংলোতে গিয়ে পৌঁছায়। বাংলোর সামনে যখনই তারা যায় তখন রাত 12টা বাজে। আর ঠিক তখনই তারা সবাই দেখতে পারে বাংলোর ভেতরে অদ্ভুত রকমের কান্নার আওয়াজ চলছে। তখন আওয়াজটি শোনার পর সবাই ওখানে দাঁড়িয়ে থাকে, কারোর আর ঢোকার সাহস হয় না বাংলোর ভেতরে। তখন বাবা আস্তে করে দরজাটা খুলে দিল। দরজা খোলার সঙ্গে সঙ্গে সবাই দেখতে পেল যে এখান থেকে একটি অদ্ভুত রকমের বাতাস বেরিয়ে গেল বাংলোর ভেতর থেকে। তখন সবাই ভয় পেয়ে একটু পিছিয়ে আসলো, সঙ্গে বাবাও পিছিয়ে আসলো। সেখান থেকে দেখা যাচ্ছে বাবার সঙ্গে সেই ছেলেটা, নাম ফাহাদ, সে বাংলোর সামনে পড়ে আছে। বাংলোর সামনে পড়ে থাকা অবস্থায় দেখে বাবা সবাইকে বলল যে হ্যাঁ, এই ছেলেটা আমার সঙ্গে এসেছিল, সে এখানে পড়ে আছে। তখন ওখানে থাকা কয়েকজন ছেলে এবং বাবা মিলে প্রবেশ করে সেই বাংলোর ভিতরে এবং গিয়ে দেখতে পারে তারা ফাহাদ এখন আর বেঁচে নেই আমাদের মাঝে, সে মারা গিয়েছে। তার শরীরটা বেশ অদ্ভুতভাবে ক্ষত বিক্ষত হয়ে আছে, তার মুখ এমনভাবে খামচে দিয়েছে তাকে আর চেনার মতো কোনো উপায় নেই। তার পরনে যে শার্ট ছিল, প্যান্ট ছিল, সেগুলো ছিন্ন ভিন্ন করে দিয়েছে, আর তার শরীর থেকে ক্রমাগত রক্ত বেরিয়ে যাচ্ছে। এদিকে সে মারা গিয়েছে। তখন ফাহাদের এরকম লাশ দেখার পর বাবা এখানে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিল। কিন্তু এখানে কান্নার সময় নয়। বাবার সঙ্গে সেই ছেলেরা ফাহাদকে ধরলো এবং তাকে বাংলো থেকে বের করে নিয়ে আসলো। বাংলো থেকে বের করে নিয়ে এসে গাড়িতে চেপে বসলো এবং গাড়ি করে বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পর ফাহাদের বাবা মাকে খবর দেওয়া হয়। তখন ফাহাদের সদ্য বিয়ে করা বউ সেও আসে, এসে দেখতে পারে যে তার স্বামীর লাশ পড়ে আছে। খুব দুঃখজনকভাবে মৃত্যুবরণ করেছে তার স্বামী, এবং ফাহাদের বাবা মাও খুব কান্নাকাটি করে আসে। তখন তাকে নিয়ে যাওয়া হয় এবং কবিরাজের দ্বারা তার বিষয়ে কিছু কথাবার্তা বলা হয়। তখন কবিরাজ দেখেই বলে যে তাকে বেশ অস্বাভাবিক কিছু হত্যা করেছে। তখন বলল যে হয়তো কোনো জিন বা কোনো পিশাচের আক্রমণে তার মৃত্যু হয়েছে। তখন এই ঘটনাটি পুরো গ্রামে ছড়িয়ে পড়ে এবং এই ঘটনাটি দেখার জন্য অনেক মানুষ অনেক জায়গা থেকেই আসে। তারপর বাবা আমার তার স্ত্রীকে এবং তার বাবা মাকে সান্ত্বনা স্বরূপ 4 লক্ষ টাকা দিলেন, যেহেতু বাবার জন্যই তার মৃত্যুটা এরকমভাবে হয়েছে। ওখানে না গেলে হয়তো এরকমটা হতো না। যাই হোক, তারপর থেকে বাবা ওই বাংলোটা এখনও ওখানে ফেলে রেখে চলে আসছে। এখন আর বাংলোতে কোনো খোঁজখবর নেন না। আর বাংলোটা তখনকার সময় খুব অল্প টাকায় কিনেছে, এখনও নাকি সেটা খুব পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, মালিকানা ছাড়া। এটা সরকারি আওতাধিক হিসেবে পড়ে গিয়েছে। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনা। এখন আমরা চলে যাব আমাদের তৃতীয় ঘটনায়। আর এই তৃতীয় ঘটনাটি থাকবে একটি লাশবাহী গাড়ির ঘটনা। আপনারা যারা যারা অনেকেই হয়তো সেই লাশবাহী গাড়ির ঘটনা চান, আশা করি আজকের লাশবাহী গাড়ির ঘটনাটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এবং সেই লাশবাহী গাড়ির ঘটনাটি আপনাদের জন্য লাস্ট পর্যন্ত কেন রেখেছি, এটির কারণ হচ্ছে আজকের এপিসোডের সেরা ধামাকা হচ্ছে আমাদের সেই লাশবাহী গাড়ির ঘটনা। তাই লাস্ট ঘটনা আপনাদের মাঝে এখন আমি শেয়ার করব। আর এই ঘটনাটি আশা করি অত্যন্ত লোমহর্ষক হবে। এটি আমাদেরকে পাঠিয়েছেন একজন ভাই ইমেল করে, যার সঙ্গে ঘটনাটি ঘটেছে। তো উনি ছিলেন একজন অ্যাম্বুলেন্সের ড্রাইভার। তো উনি ইমেলটি লিখেছেন আর ওনার সঙ্গেই ঘটনাটি ঘটেছে। তো চলুন এখন আমরা চলে যাই আমাদের লাস্ট ঘটনা, যেটা লাশবাহী গাড়ির অ্যাম্বুলেন্সের ঘটনা নিয়ে আমরা আলোচনা করব। আর এটি ইমেল আকারে আমি পড়ব, আপনারা শুনবেন। তো শুরু করা যাক এখন আমাদের আজকের এপিসোডের লাস্ট ঘটনা, তৃতীয় ঘটনাটি লাশবাহী গাড়ির ঘটনা। আসসালামু আলাইকুম, আমার নাম রফিক, আমি পেশায় একজন অ্যাম্বুলেন্সের ড্রাইভার। তো ঘটনাটি আমি এখন শুরু করব। রাত গভীর, চারদিকে নিস্তব্ধতা। শহরের ব্যস্ততা কিছুটা কমে এলেও হাসপাতালের মর্গের সামনে আমি লাশবাহীর যে অ্যাম্বুলেন্সের গাড়ি থাকে, যেগুলো লাশ টানা হয়, আমি সেগুলো একটি নিয়ে দাঁড়িয়েছিলাম।
গাড়ির জানালার কাঁচ কালো, ভেতরে কি আছে তা বাইরে থেকে বোঝার উপায় নেই। তো লাশবাহী গাড়ির সামনে দাঁড়িয়েছিলাম। আমি ড্রাইভারি করেছিলাম প্রায় 10 থেকে 15 বছর ধরে, কিন্তু আজকের রাতটা আমার কাছে একটু অন্যরকম লাগছে। আমি গভীর নিঃশ্বাস ফেললাম। আমার গাড়িতে একটি লাশ টানো হয়েছে। সেই লাশটি একটি বিশিষ্ট ব্যবসায়ী, তার নাম হোসেন আলী। হার্ট অ্যাটাকে মারা গেছেন। বয়স ছিল 55। পরিবারের সদস্যরা সবাই বাড়ির পাশে দাঁড়িয়ে কান্নার সুর বাতাসে মিশে যাচ্ছে। কিন্তু আমার মতে আমি জানি যে এরকম দৃশ্য আমি প্রতিদিনই দেখি, কিন্তু আজ বুকের ভেতর কেমন যেন অস্বস্তি লাগছে। হঠাৎই দেখতে পাই হাসপাতালের ওয়ার্ড বয় এসে ধীরে ধীরে স্ট্রেচারে করে কাফনে মোড়ানো মৃতদেহটি গাড়ির পেছনে তুলে দিল। আত্মীয় স্বজন কেউ কেউ ছুঁয়ে দেখলেন শেষবারের মতো, কেউ বা চিৎকার করে উঠলেন, কেউ আবার চুপচাপ দাঁড়িয়ে রইলেন। সবকিছু ঠিকঠাক। তখন আমি ইঞ্জিন স্টার্ট দিলাম। গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করলো। গন্তব্য মরহুমের গ্রামের বাড়ি প্রায় 150 কিলোমিটার দূরে। গাড়ি ছুটছে নির্জন মহাসড়কে। রাতের অন্ধকার, রাস্তার পাশে দু একটা স্ট্রিট লাইট জ্বলছে ক্ষীণভাবে। তখন একবার পেছনে তাকালাম। জানালার পর্দা সরানো, ভেতরে সাহিত্য মৃতদেহটি অন্ধকারের মধ্যে কেমন যেন রহস্যময় দেখাচ্ছে। এরকম রহস্য আমি কোনো লাশের ভিতরে দেখিনি, ঠিক যেমনটা অদ্ভুতুরে মনে হয় এবং একটি ভয় জন্ম নেয়। 10 বছরের অভিজ্ঞতায় বহুবার মৃতদেহ পরিবহন করেছি আমি, কখনো ভয় পাইনি। কিন্তু আজ অজানা এক অদ্ভুত অনুভূতি আমার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। গাড়ির ভেতরে একটা অদ্ভুত গন্ধ আমার নাকে এসেছে, যা আগে কখনো আমি পাইনি। যেন একটা পোড়া গন্ধ, দুয়ার মতো কিছু অস্তিত্ব। হঠাৎ করেই গাড়ির পেছন থেকে শব্দ এলো, টুক টুক। তখন আমার কপালে গাম জমে গেল। একবার পেছনে তাকিয়ে দেখলাম কিছুই নেই। লাশ যেমন ছিল তেমনই আছে। হয়তো কোনো রাস্তার ধাক্কা লেগেছে, নিজেকেই বুঝালাম আমি। কিন্তু 5 মিনিট পর আবারও টুক টুক সেই আওয়াজটি কানে ভেসে উঠল আমার। এবার আর সহ্য করতে পারলাম না। গাড়ির রাস্তার পাশে থামিয়ে দিলাম। চারদিকে নিস্তব্ধ। একবার গাড়ির বাইরে ঘুরে পেছনের দরজার লক করলাম, পরীক্ষা করলাম যে সব ঠিকঠাক। কিন্তু সন্দেহর কারণে একবার ভেতরে তাকালাম। মৃতদেহর কাফনের কাপড়ের এক পাশে যেন একটি টুকরা সরে গিয়েছে। তখন চমকে উঠলাম। এতক্ষণ ঠিকঠাক থাকার পর হঠাৎ কাপড় সরে যাবে কেন? বাতাস সরতে পারে না, কিন্তু এত ভারী কাফন কি সত্যি বাতাসে নড়তে পারে? আর তাছাড়া গাড়ির ভেতরে বাতাস তো প্রবেশ করার কথা নয়, তাহলে কাপড় নড়ল কি করে? তখন আমি আর বেশি ভাবলাম না, দরজা বন্ধ করে গাড়িতে উঠে বসলাম। মনকে শক্ত করে আবার গাড়ি চালানো শুরু করে দিলাম। তখন অনেকটা রাত হয়ে গিয়েছে, প্রায় মাঝরাত পেরিয়ে গেছে। রাস্তা পুরোপুরি ফাঁকা। গাড়ির গতিও একটু বাড়িয়ে দিলাম আমি। গ্রাম আর বেশি দূরে নয়, ঘন্টাখানেকের মধ্যেই পৌঁছে যাব। এদিকে লাশের সঙ্গে কোনো লোকই আসেনি। তাদের ওখানেই এক আত্মীয়ের বাড়ি ছিল। আমি জোর করেছিলাম একজন লোক আমার সঙ্গে আসার জন্য, কিন্তু কেউ আসেনি। সেটা একটি রহস্যময় কারণ কিনা আমি সেটা বুঝতে পারিনি। কিন্তু এরপর যা ঘটলো তা কোনোভাবেই ব্যাখ্যা করা সম্ভব নয়। হঠাৎ গাড়ির রেডিও নিজে নিজে চালু হয়ে গেল আমার। কোনো চ্যানেল নয়, শুধু বিকট শব্দ, যেন কেউ ফিসফিস করে কথা বলছে। ভয়ঙ্কর এক ফিসফিসানি। তখন আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি তাড়াতাড়ি রেডিও বন্ধ করতে চাইলাম, কিন্তু সুইচ করিয়েও কাজ হলো না। সেই ফিসফিসানি বেরিয়ে চলছে। তোমরা আমাকে নিয়ে যাচ্ছ, কিন্তু আমি এখন যেতে চাই না। আমাকে নামিয়ে দাও, আমি যেতে চাই না। শব্দটা যেন গাড়ির ভেতর থেকেই আসছে আমার মনে হলো। তখন শরীরের রক্ত হিম হয়ে গেল আমার। আমি কোনো রকমের রাস্তার পাশে গাড়ি থামালাম। এবার আর গাড়ির দিকে নামলাম না, বরং ভয়ে পেছনের দরজার দিকে তাকিয়ে রইলাম।
ধপ করে কিছু একটা পড়ার শব্দ হলো, তারপর পেছনের দরজা নিজে থেকেই খুললো গেল। এক মুহূর্তের জন্য কিছুই বুঝতে পারলাম না। আমার মনে হলো গাড়ির পেছন থেকে কালো ছায়ার মতো কিছু একটা বেরিয়ে গেল। বাতাস ভারী হয়ে উঠলো, যেন অক্সিজেনের অভাব হচ্ছে। তখন আর সহ্য করতে পারলাম না। ইঞ্জিন স্টার্ট রেখে দ্রুত বেরিয়ে এলাম গাড়ি থেকে। চারদিকে দেখে নিলাম, কিন্তু আশপাশে কিছু নেই, শুধু গাছের পাতাগুলো ধীরে ধীরে কাঁপছে। পেছনের দরজাটা আস্তে আস্তে আবারও বন্ধ হয়ে গেল, যেন কেউ তার নিজের হাতে ঠেলে দিল। তখন আমার আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত গাড়িতে উঠে বসলাম এবং স্টার্ট দিলাম। এবার পেছনে তাকানোর আর সাহস পেলাম না। গাড়ি যত দ্রুত সম্ভব গ্রামের দিকে ছুটে চলল। তখন আমার সকাল হতে তখনও কিছুটা বাকি। গ্রামে পৌঁছানোর পর পরিবারের সবাই এগিয়ে এলো মৃতদেহ নিতে। তারা কফিন নামিয়ে আনলো এবং লাশবাড়ি গাড়ির দরজা বন্ধ করে দিল। তখন আমার গাড়ি থেকে নামালেন না, শুধু চুপচাপ দেখলেন পুরো ব্যাপারটা। কিছু বলার নেই তার, কিছু বলার সাহসও নেই। কিন্তু তারপরেই একজন বৃদ্ধ এগিয়ে এলেন। তিনি মৃত ব্যক্তির বড় ভাই। তিনি আমার দিকে তাকালেন, তাকিয়ে বললেন, ভাই, আপনি কি জানেন আমার ভাই মৃত্যুর কিছুক্ষণ আগে বলেছিল সে এখনো মরতে চায় না। সে বলেছিল কেউ যেন তার লাশ নিয়ে না যায়, সে নিজেই আসবে। তখন আমি শ্বাস বন্ধ হয়ে আসছিল আমার। আমি তখন কিছু বললাম না, শুধু গাড়ির স্টিয়ারিংয়ে শক্ত করে চেপে ধরলাম এবং ওনাকে বললাম যে না, এরকম কথা আপনি কি করে জানলেন? তখন সেই লোকটা অবাক চিত্তে হাসতে হাসতে দেখতে পেলাম ঘরের ভিতরে প্রবেশ করেছে। তখন আমি এখানে আর দেরি না করবো ভেবে আমি বললাম যে লাশটাকে তাড়াতাড়ি নামিয়ে দেন। তখন আমি লাশটাকে দ্রুত সম্ভব লাশবাহী গাড়ি থেকে নামিয়ে গ্রাম থেকে দ্রুত বেরিয়ে এলাম। সকাল হতে চলেছে এবার। চারপাশে ধীরে ধীরে আলো ফুটছে, পাখিরা ডাকছে, সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে। কিন্তু আমার মাথার ভেতর যেন কালো মেঘ জমে আছে।